অফিস শেষে মুখুজ্জেদের মিষ্টির দোকানে কিশোরীর সাথে দেখা হলো। কিশোরীকে বলাই ছিল এখানে দেখা করার জন্য। দুজনে বসে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর কিশোরী বলল, চলো, ভবেশদা গরম গরম জিলিপি ভাজার তোড়জোড় করছে। আজকের আড্ডার জন্য বরং জিলিপি নিয়ে যাই। হ্যাঁ, মন্দ কি, পাসিং শো নেওয়াই আছে, আজ তবে জিলিপি দিয়েই আড্ডা হবে। কেনাকাটা সেরে ধর্মতলাগামী ট্রামে চেপে দুজনে যখন মঠ লেনে এসে পৌঁছলাম, সূর্যদেব পাটে বসেছেন। গরমে আই ঢাই অবস্থা, কিন্তু তাও তারানাথের গল্প শোনার মাদকতা কাটানো মুশকিল। দরজার সামনে গিয়ে আমি ডাক দিলাম, ঠাকুরমশাই আছেন নাকি? ভিতর থেকে তারানাথের গলা ভেসে এলো, এসো, দরজা খোলাই আছে। আমরা ভিতরে গিয়ে বসলাম। তারানাথ হুকো কলকে তামাক নিয়ে আমাদের সামনে একটু বিরক্ত মুখে টান দিতে লাগলো। শেষটায় সব দূরে সরিয়ে দিয়ে বলল, ধুর, এটাও গেল, তামাকের সেই মৌজটাই আর পাচ্ছি না হে, বুঝলে। আমি একগাল হেসে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে বললাম, এটা যে আছে আপনার রোগের ওষুধ। দাও হে, দাও দাও দাও, তবুও দুধের স্বাদ কি আর ঘোলে মেটানো যায়? তামাকের মজটাই অতুলনীয়। যাকে, তা তোমরাও সব প্যাকেটে আবার কি এনেছ? এই যে মুকুজ্জের দোকানের গরম জিলিপি, একদম গরম, নিন খান। চারি ততক্ষণে আমাদের জন্য কুজোর ঠান্ডা জল এনে হাজির। তারানাথের বাড়িতে গরমের দিনে এটাই আগে আমরা খাই। চারির হাতে একটা জিলিপির প্যাকেট দিয়ে অন্যটা সামনে রাখা হলো। তাকে বলে দিলাম আজ আর চা ভালো লাগছে না। তিনজনে একটা একটা করে গরম জিলিপি তুলে কামড় দিলাম। আমি বললাম, ঠাকুরমশাই, আজ এই গরমে মন ঠান্ডা করার জন্য একটা গল্প হোক না। তারানাথ কচর মচর করে জিলিপি চিবোতে চিবোতে বলল, ওসব বাস্তব হে, গল্প নয়। হঠাৎ কিশোরী সেন ধাই করে বলে বসল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি আপনার এই পেশায় কখনো কোনো প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হয়েছেন বা রোষের মুখে পড়েছেন কখনো? তারানাথ ভুরু কুঁচকে তাকালো তার দিকে, তারপর বলল, পড়লে বোধহয় তোমার থেকে বেশি খুশি কেউ হতো না। আমার সব কিছুকেই তো তুমি ঠাট্টার গাল গল্প বলে উড়িয়ে দাও। কিশোরী কান মুলে জিভ কেটে বলল, এই না 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 না, এইসব কি বলছেন? আরে ঠাকুরমশাই, আপনাকে বিশ্বাস না করলে কি আর কাজের শেষে হতে দিয়ে এইখানে পড়ে থাকতাম? সে তো গল্প শুনে মজা পাওয়ার ধান্দায়। না, কিশোরী আর তারানাথের খটখটানি থামার নয়। আমি বললাম, আপনি ওর কথা ছাড়ুন তো, আপনি বরং বলুন না, ওরকম কোনো সমস্যায় আপনি পড়েছিলেন কখনো, কারোর রোষের মুখে? একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল, তা সব সাধক যে আমাকে দেখে সন্তুষ্ট হয়েছেন বা আমার কল্যাণ কামনা করেছেন তা তো নয়, তবে একবার এক সমস্যায় পড়েছিলাম বটে। ও না থাকলে যে কি হতো। শেষের কথাগুলো বিড়বিড় করেই বলল তারানাথ। আমি বললাম, কে না থাকলে? তারানাথ ধোঁয়া ছেড়ে বলল, আচ্ছা, তাহলে তোমাদের সবটা বলি শোনো। যে সময়ের কথা বলতে চলেছি তখন আমার দীক্ষা হয়ে গিয়েছে, তবে সাধু সঙ্গের নেশায় আরও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। বিয়ে করে সংসারী হয়নি। একদিন এরকমই ঘুরতে ঘুরতে এলাম তালদিমারির জঙ্গলে। তালদিমারির জঙ্গলের ভিতর আমার যাওয়ার কথা নয়,
তবে গেলাম বিশেষ একটি কারণে। জঙ্গলের পাশে বাইরে একটা ছোট পাহাড়ি ঝর্ণা ছিল। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে সেখানে পৌঁছেছি একটু জল খাওয়ার আশায়। আঁচলা করে বেশ খানিকটা জল খেয়ে হাত মুখ ধুয়ে উঠে আসতে যাব, এমন সময় একটা পিচ্ছিল পাথরে পা হড়কে গেল। মুহূর্তের মধ্যে পাথরে মুখ থুবড়ে পড়তে গিয়েও আমি 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 বেঁচে গেলাম। তবে মনে হলো অদৃশ্য কিছু যেন আমাকে বাঁচালো। নিজের সাবধানতায় আমি বাঁচিনি। ঘুরে তাকিয়ে দেখি পাড়ের ওপর আমার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন একটি লোক। পরনে রক্তাম্বর, জটা জুটোধারী, মুখে একটা অদ্ভুত হাসি আর চোখে প্রখরতার ছাপ স্পষ্ট। দেখে তান্ত্রিক বলেই মনে হলো। আস্তে আস্তে আমি উপরে উঠে এলাম। তান্ত্রিক আমার কাছে এসে হেসে বলল, দেখে শুনে পা ফেলতে হয় রে বেটা, একটু ভুলচুক হলেই সব শেষ। আমি প্রণাম জানিয়ে বললাম, আপনি আমার জীবন রক্ষা করেছেন, আমার প্রণাম নেবেন ঠাকুর মশাই। আবার সেই অদ্ভুত হাসি খেলে গেল তান্ত্রিকের মুখে। তান্ত্রিক বলল, পদ্মরাজ তান্ত্রিক কারণ ছাড়া কোনো কাজ করে না বেটা। তোকে বাঁচালাম, তার একটা কারণ আছে। কৌতূহল নিয়েই আমি বললাম, কি কারণ? পদ্মরাজ তান্ত্রিক বলল, তোর মধ্যে সাধনার গুণ আছে রে বেটা, থাকবি আমার সাথে। চল চল, আজ থেকে চোখে চালা বানালাম। তান্ত্রিকের কথা শুনে মনটা একটু বেশ চাঙ্গা হলেও হঠাৎ কিরকম একটা অস্বস্তিতে ভরে উঠল আবার। তান্ত্রিক সঙ্গ পাওয়ার জন্যই আমার ঘর ছেড়ে ঘোরাঘুরি, কিন্তু এভাবে এত সহজেই মেঘ না চাইতেই জল। আর তাছাড়া আমার শরীরে সাধনার লক্ষ্য থাকলেও সাধকরা সাধারণত কথায় কথায় যাকে তাকে চেলা করে বেড়ায় না। তবুও একটা কৌতূহল আর পদ্মরাজ তান্ত্রিকের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ জন্মালো আমার মনে। তাই তান্ত্রিকের সঙ্গেই চললাম। বনের মধ্যে বেশ খানিকটা ভিতরে একটা উঁচু মতো জায়গায় পাতার কুটির বানিয়েছেন পদ্মরাজ তান্ত্রিক। আমাকে তান্ত্রিক বললেন, দাঁড়া, একটা কাজ আছে। এই বলে তান্ত্রিক ঘরের ভিতর থেকে একটি ঘটি নিয়ে এলেন। তারপর বিড়বিড় করে কি একটা দুর্বোধ্য মন্ত্র পড়ে সেটা আমার গায়ে ছিটিয়ে দিলেন। আমি অবাক হয়ে বললাম, এটা কি? তান্ত্রিক বললেন, সাধন ক্ষেত্র অনেক সময় বিভিন্ন কারণে অসুচি হয়ে থাকে। ভূত প্রেত ইত্যাদি অপশক্তির আগমন ঘটে। আমি এখানকারই লোক, কিন্তু তুই এখানে আজকে নতুন এলি। এই জল ছিটিয়ে দিলাম যাতে কোনো ক্ষতি আর না হয় তোর, বুঝলি? আমি মাথা নাড়লাম। তারপর একটি বাটিতে কিছু একটা তরল জাতীয় আমাকে দিয়ে বললেন, এই রে, আপাতত এটা খা। আর ওখানে যে কাঠগুলো পড়ে আছে ওগুলোকে চিড়ে রাখ, আজকে রাতেই যজ্ঞ হবে। এই বলে তান্ত্রিক আবার কোথায় বেরিয়ে পড়লেন। এদিকে তরল খেতেই আমার মাথা যেন কিরকম ঘুরে উঠল। এতটা বিদঘুটে কোনো খাবার হতে পারে তা আমার ধারণারও বাইরে। নর্দমার জলও বোধহয় এর চেয়ে সুস্বাদু। যাই হোক, আমিও কাজে লেগে পড়লাম। একটা একটা করে কাঠ চিড়ে জমা করলাম। না জানি তান্ত্রিক আজ রাতে কিসের সাধনা করবেন।
কিচকিচ করে নানা রকম নাম না জানা পাখির কচকচালি আর বনের গাছে গাছে ধাক্কা লেগে বইতে থাকা হাওয়া। চোখ আপনা হতেই ঘুমে জুড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম খেয়াল নেই। ঘুম ভাঙল তান্ত্রিকের ডাকাডাকিতে। উঠ বেটা, উঠ, উঠে বস। উঠে দেখি ততক্ষণে দিনের আলো অনেকটাই কমে এসেছে। যাই হোক, উঠে গেলাম তান্ত্রিকের কাছে। তান্ত্রিক দেখি কোথা থেকে একটি বন মোড়ক জোগাড় করে এনেছেন। হাত পা বেঁধে সেটিকে মাটিতে ফেলে রেখেছেন। এবার একটি অদ্ভুত কাণ্ড করলেন তিনি। একটা ধারালো ছোরা নিয়ে এক কোপে মোড়কটার ধর থেকে মাথাটা আলাদা করে দিলেন। ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। তীর তীর করে কাঁপতে থাকা রক্তাক্ত মোরগের শরীরটা আর মাথাটা দুটো আলাদা পাত্রে রেখে দিলেন। আমার আর বুঝতে বাকি রইল না যে এই পদ্মরাজ তান্ত্রিক আদতে একজন কাপালিক। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। রাতের বেলা কুটিরের সামনে যজ্ঞবেদী সাজিয়ে পদ্মরাজ কাপালিক বসলেন নিজের সাধনায়। দাউ দাউ করে জ্বলে উঠল যজ্ঞের আগুন। আগুনে ঘৃতাহুতি দিয়ে শুরু হলো কাপালিকের মন্ত্রপাঠ। ওম নমো পিশাচেশ্বর পিশাচ সংগন দেহিমায় মম পূজা তন্গ্রহণা দেহি নমো নমঃ। রাতের আধারে ওম নমো নির্জন বনটা পিশাচেশ্বর যেন পিশাচ গম গম সংগন করে দেহিমায়। উঠল। আগুনের ফুলকির ঝলক কিলবিল করতে লাগলো পদ্মরাজ কাপালিকের শরীর জুড়ে। কাপালিক আমাকে আদেশ দিলেন, ওই ধারে যা, একটা ধনী চাল। এই দুটো পাত্রে মোড়ক আর শোল মাছ রয়েছে, এগুলো ঝলছে নে। কাজ হলে পরে এই কাপড়ে বাঁধা চাল জল দিয়ে ফোটাবি, যা। কথা মতো সব কাজ করলাম। ওম নমো পিশাচেশ্বর পিশাচ ওদিকে সংগন যজ্ঞ দেহিমায়। যখন প্রায় শেষের পথে, কাপালিক পাশে রাখা পোটলা থেকে একটা মদের বোতল বের করলেন। প্রথমে কিছুটা বিড়বিড় করে মন্ত্র পড়ে আগুনে ছেটালেন। ওম নমো ওম নমো পিশাচেশ্বর পিশাচ সংগন দেহিমায়। তারপর কিছুটা একটা মরার খুলির ভিতরে ঢেলে বাকিটা ঠক ঠক করে গলায় ঢেলে দিলেন। হঠাৎ এক অদ্ভুত পরিবর্তন দেখলাম। আস্তে আস্তে কাপালিকের চোখ বুজে এসে জটা জুটোধারী মাথাটা কিরকম সামনের দিকে ঝুঁকে গেল। তারপর কাঁপতে লাগলো শরীরটা। ধীরে ধীরে একটা চাপা ক্রূর হাসি বেরিয়ে এলো তার মুখ থেকে। আস্তে আস্তে মুখ তুললেন সে। কোনো প্রেতের থেকে সেই মুখ কম ভয়ঙ্কর কিছু ছিল না। যেন যজ্ঞের আগুনটা এক মুহূর্তের জন্য স্থান নিয়েছে পদ্মরাজ কাপালিকের চোখের মণিতে। তার হাসি এখন অট্ট হাসিতে পরিণত হয়েছে। অরণ্যানীর নির্জনতাকে খান খান করলো সেই বিকট অট্ট হাসি। আমার এই প্রথম কেন জানি না মনে হতে লাগলো কাপালিকের উদ্দেশ্য ভালো নয়। কাপালিক আমার দিকে ঘুরে বললেন, ঘরের ভেতরে একটা পাথরের থালা আছে, যা নিয়ে আয়। আমি নিয়ে এলাম। কাপালিক তাতে ভাত, ওই ঝলসানো মোরগ আর শোল মাছ, কালো কালো নাম না জানা দুটি কি ফল সব সাজালেন। তারপর আমার উদ্দেশ্যে বললেন, আমি দিব্য দৃষ্টি পেয়েছি। এই জঙ্গল থেকে পশ্চিমে মাইল 3 দূরে রয়েছে কুলগাছি গ্রাম। ওখানে মোড়ল অন্নদারায়ের কালী মন্দিরের গর্ভগৃহের নিচে
ওটা রয়েছে 8 ঘোড়া স্বর্ণ মুদ্রা। ওটি আমার চাই, বুঝলে? আমার চোর হয়ে তুই সেখানে যাবি কালকে সকালবেলা। জমিদারের বিশ্বাস অর্জন করে সেখানে থাকবি, রাতে মেজে ভেঙে তুলে আনবি সেই স্বর্ণ মুদ্রা। কিরে, পারবি তো? কিন্তু আপনি এ কিসের সাধনা করছেন? হো হো করে হেসে উঠলেন কাপালিক, বললেন, পিশাচ, আজ ত্রয়োদশীর রাত, শেষবারের মতো পিশাচকে খাইয়ে নিজের বশে আনছি। পরশু ঘোর অমাবস্যা, আমি পিশাচ নামাবো ওই কুলগাছি গ্রামে। সব কটাকে ধ্বংস করব সালা। আমার সাথে টক্কর? হ্যাঁ, সাপের লেজে পা দিলে ছোবল তো খেতেই হবে। আয় আয়, আমার সাথে আয়। এমন সময় কিশোরী হঠাৎ তারানাথকে থামিয়ে বলল, আর আপনিও সেই কাজ করতে রাজি হয়ে গেলেন? তারানাথ সিগারেটটা ছাইদানিতে গুজে দিয়ে বলল, রাজি তো হইনি, কিন্তু আমি বুঝেছিলাম সেই সময় মুখের উপর না বলে বিরোধ বাঁধালে আমার নিজেরও ক্ষতি, তার সাথে সাথে কুলগাছি গ্রামেরও ক্ষতি। অতএব আগে আমাকে সেই গ্রামে যেতে হবে, তারপর কাপালিকের ব্যবস্থা করা যাবে। যাই হোক, এদিকে কাপালিক পাথরের থালায় সব সাজিয়ে এক হাতে মদ ভর্তি মাথার খুলিটা নিয়ে বললেন, আয়, আমার সাথে আয়। আমি গেলাম। কুটিরের পিছনে এসে সেগুলো রেখে বললেন, এবার শোন, এবার আমি না কথা বলা অবধি একদম মুখ খুলবি না। এবার আমি পিশাচকে ডাকবো। এই বলে কাপালিক পিশাচ মন্ত্র জপ করতে শুরু করলেন। ওম নমো পিশাচেশ্বর পিশাচ সঙ্গন দেহি ভাই, মম পূজা তংগ্রহণা দেবী নমো নমঃ। ওম নমো পিশাচেশ্বর পিশাচ সঙ্গন দেহি ভাই, মম পূজা তংগ্রহণা দেবী নমো নমঃ। আমি দেখলাম আচমকা আশেপাশের প্রকৃতি কিরকম যেন স্তব্ধ হয়ে গেল। একটা মরা পচা গন্ধে ভরে উঠল চারদিক, সেই সাথে বাতাসে কিরকম একটা ধোঁয়াটে ভাব। তারপর আমার চোখের সামনে কালো ধোঁয়ায় কুণ্ডলী বেশে উপনীত হল নরকের সেই মূর্তিমান বিভীষিকা পিশাচ। কালো ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে এক বিরাট মানবাকৃতি রূপ ধারণ করল। আগুনের ভাঁটার মতো জল করতে লাগলো দুই চোখ। এর আগে অনেক অলৌকিক ঘটনা দেখেছি, তবে এমন ভয়ঙ্কর কদাকার যে কোনো অপশক্তি হতে পারে তা আমার ধারণারও বাইরে ছিল। এক বিকট হাড় কাঁপানো গর্জনে গম গম করে উঠল তালদিমারির জঙ্গলের পরিবেশ। পদ্মরাজ কাপালিক দুই হাত প্রসারিত করে বলতে লাগলেন, আয় আয়। নরকের এক ঘৃণ্য শক্তি আর মর্তের এই মূর্তিমান পাষণ্ড দুইয়ের সহাবস্থানে আশেপাশের পরিবেশে যেন হারিয়ে ফেলল তার স্বাভাবিক ছন্দ। পাশের চটকা গাছের ডাল থেকে কি যেন একটা পাখি ধূপ করে মাটিতে পড়ে থরথর করে কাঁপতে লাগলো। দেখলাম সেটি প্রাণ হারিয়েছে। আচমকা একটা দমকা ঘূর্ণি হাওয়া কোথা থেকে এসে এক রাশ ধুলোবালি ছিটিয়ে দিয়ে গেল চোখে মুখে। আমি চোখ বুজে ফেললাম। চোখ খুলে দেখি
কাপালিক সেভাবেই দুই দিকে দুই হাত প্রসারিত করে সামনে দাঁড়িয়ে হেসেই চলেছে। আর সেই পাথরের থালায় খাবারগুলো আর নেই। সেদিন রাতের কাণ্ড এখানেই সমাপ্ত হলো। পরদিন আমি কাপালিকের কথা মতো বেরিয়ে পড়লাম পশ্চিমে, কুলগাছি গ্রামের উদ্দেশ্যে। বেশ দূর পথ। হাঁটতে হাঁটতে কেবল এটাই ভাবছিলাম, কি করে এই শয়তানের হাত থেকে কুলগাছি গ্রামটাকে রক্ষা করব। পদ্মরাজ কাপালিক নিম্ন শাখার সাধনা করলেও তার ক্ষমতা যে অনেক, সে বিষয়ে আমার আর কোনো সন্দেহ ছিল না। মনের মধ্যে এমন অস্থিরতার ভাব নিয়ে যখন গ্রামে পৌঁছলাম, তখন দুপুর হয়ে গিয়েছে। কাছাকাছি একটা মুদির দোকান দেখে সেখানে বসে একটু বিশ্রাম নিলুম। মুদি আমাকে জল বাতাসা দিয়ে বলল, ঠাকুরমশাই, আজ আপনি আমার অতিথি, অনুগ্রহ করে আমাকে ব্রাহ্মণ সেবার পুণ্যার্জনের সুযোগ দিন ঠাকুরমশাই। সেই মুদির সাথে আরও দু চার কথার পর আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, মোড়ল মশাইয়ের বাড়িটা কোনখানে বলতে পারো? মুদি আমাকে রাস্তা বাতলে দিলে তাকে ধন্যবাদ জানিয়ে আমি বেরিয়ে পড়লাম। মুদিকে আসন্ন বিপদের ব্যাপারে তখনও কিছু বললাম না। গ্রামের মোড়ল অন্নদা রায়ের বাড়িতে উপস্থিত হলাম। আমাকে দেখেই তিনি সাদর আমন্ত্রণ জানিয়ে ভিতরে নিয়ে গেলেন। অন্নদা রায় মানুষ হিসেবে বেশ অমায়িক এবং শিষ্ট। আমাকে বসতে দিয়ে বললেন, আপনি এখানে কিছুদিন থাকুন ঠাকুর। আপনি ব্রাহ্মণ মানুষ, তাছাড়া আমার অতিথি। কাল শনিবার অমাবস্যা, বাড়িতে মা কালীর পুজো আছে। এমন পুণ্যলগ্নে আপনার উপস্থিতি আমি সত্যি ধন্য। মোড়ল গিন্নি আমার জন্য ফলাহার নিয়ে এলেন। বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, আপনাকে থাকতেই হবে। আমি মনে মনে ভাবলাম, অন্য সময় হলে হয়তো থাকতাম না, কিন্তু এখন আমাকে থাকতেই হবে। সেদিন সন্ধ্যাবেলাতেই আমি জমিদার বাবুকে বললাম, অন্নদা বাবু, আপনাদের গ্রামের ওপর এখন ভয়ানক বিপদ। বিপদ? কি বিপদ ঠাকুর মশাই? আপনাদের যে কালী মন্দির রয়েছে, তার গর্ভগৃহে ৮ ঘড়া স্বর্ণমুদ্রা রয়েছে, জানেন নিশ্চয়ই। এক কাপালিকের নজর পড়েছে তার উপর। সে পিশাচ সাধনা করছে আপনাদের গ্রামকে ধ্বংস করে মুদ্রা লুট করার জন্য। মোড়ল মশাই বললেন, হ্যাঁ, আমার পিতৃপুরুষদের জমানো সম্পদ ওখানে গচ্ছিত রয়েছে, আমার বাবার মুখেই শোনা। তার মানে এই সেই কাপালিক যে বছর 2 আগেও এসেছিল আমার কাছে আমাকে ঠকিয়ে স্বর্ণমুদ্রা আদায় করতে, কিন্তু তার অসৎ উদ্দেশ্য বুঝে তাকে লেঠেল দিয়ে গ্রাম ছাড়া করেছিলাম। হ্যাঁ, আর আজ সেই ফিরে এসেছে প্রতিশোধ নিতে। মোড়ল গিন্নি পাশেই ছিলেন। তিনি ভয়ে মুখে আঁচল চাপা দিয়ে বললেন, ও বাবা গো, পিশাচ! আমি অভয় দিয়ে বললাম, ভয় পাবেন না মা ঠাকুরুন, আমি আছি যখন। আমার মুখের কথা শেষ হতে না হতেই 1-2 লোক হুড়মুড়িয়ে এসে পড়ল ঘরের মেঝেতে। তাদের মধ্যে একজন হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, বাসান রায়বাবু, বাসান। আমরা কি হয়েছে বলে উঠে দাঁড়ালাম। গ্রামবাসীটি বলল, সন্ধ্যাবেলা মাঠ থেকে গরু নিয়ে ফিরছিলুম, হঠাৎ ছোট বাছুরটা দলছুট হয়ে এগিয়ে গিয়ে সামনের একটা ঝোপের দিকে এগিয়ে গেল। আমি হেই হেই করতে করতে সেদিকে গিয়ে দেখি এক ভয়ানক কাণ্ড।
বিরাট কালো একটা দানবের মতো চেহারার মানুষ এক হাতে ধরে রয়েছে আমার ছোট্ট বাছুরটাকে। খিলখিল করে হাসতে হাসতে সে এক টানে বাছুরের মাথাটা ছিঁড়ে ফেললো মোড়ল মশাই। ভয় সেখানে থাকতে না পেরে আমি ছুটে ছুটে এসেছি। আর একজন বলল, হ্যাঁ রায়বাবু, একটু আগে আমি শ্মশানের ধার দিয়ে ফিরছিলাম, হঠাৎ অন্ধকারে দেখি কালো বড় মতো কি একটা পাশের তেঁতুল গাছ থেকে ঝুলে রয়েছে। আমি কে কে বলে চিৎকার করতেই সেটা ভাটার মতো ঝলঝলে চোখ নিয়ে হেসে উঠলো। সাথে সাথে গাছের একটা ডাল এক হাতে ভেঙে ছুঁড়ে মারলো আমার দিকে। কোনো রকমে আমি নিজেকে বাঁচিয়ে পালিয়ে এসেছি রায়বাবু। এসব গায়ে কি হচ্ছে, আমাদের বাঁচান। মোড়ল গিন্নি ভয়ে ভয়ে বললেন, ঠাকুরমশাই, এসব কি ওই? আমি সম্মতি জানিয়ে বললাম, হ্যাঁ মা ঠাকুরুন, পিশাচকই পদ্মরাজ কাপালিক তার শিকার চিনিয়ে দিয়েছে। আজ সে কিছু করবে না, গ্রামে ঢুকবে না, তার শক্তি আজ খর্ব। তবে কাল তো আসবেই। মোড়ল মশাই, আপনি কাল মা কালীর পুজোর আয়োজন করুন। দেবীর আশীর্বাদ আমাদের সকলকে রক্ষা করবে। আমি নিজে থাকবো সেখানে। সেদিন রাতটা মোটামুটি নির্বিঘ্নেই কাটল। পরদিন সকালে উঠে দেখি অন্নদারায় বারান্দায় দাঁড়িয়ে চেঁচিয়ে কার সাথে কথা বলছেন। ব্যাপারটা কি হলো আমি দেখতে গেলাম সেখানে। দেখি দারোয়ানকে তিনি বলছেন, আরে যেই হোক, তুমি ওইভাবে তাকে তাড়িয়ে দিলে কেন? হয়তো কোনো দরকার থাকতে পারে, তাই এসেছিল। তুমি আমাকে একবার ডাকবে তো? দারোয়ান পাংশু মুখে বলল, আমি দেখলুম সে এক বদ্ধ পাগলাটে গোছের লোক, কি আবল তাবল বকছে। আপনাকে সকাল সকাল ডাকলে আবার বিরক্ত হবেন, তাই ব্যাটাকে ভাগিয়ে দিয়েছি। আমি বললাম, আচ্ছা আচ্ছা, কি হয়েছে? কে এসেছিল? অন্নদাবাবু বললেন, আর বলবেন না, একটা লোক এসেছিল, কিছু হয়তো হয়েছিল, এ বেটা বুঝতে না পেরে তাকে ভাগিয়ে দিয়েছে। দারোয়ান বলল, হাঁটু অবধি গুটানো ধুতি আর নীল ফতুয়া গায়ের একটা লোক বাড়িতে ঢুকতে চাইছিল, কিন্তু ঢুকতে দেয়নি। তারপর কি একটা বলতে বলতে ওদিকে কোথায় চলে গেল। লোকটাকে আগে কখনো দেখিনি। আমার আর বুঝতে বাকি রইল না। অমর জীবন। বললাম, আচ্ছা, লোকটা কি বলছিল তোমার মনে আছে? দারোয়ান একটু ভেবে বলল, আগে একটা কবিতা, কি যেন, খড়গ হাতে পুজিনু জগতে, হ্যাঁ, বরিনু মুন্ডমালি, রাঙিনু তারে, করিনু প্রহার, রচিনু জয়ের কলি। হ্যাঁ 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 হ্যাঁ। আমি যেন হাতে চাঁদ পেলাম। অন্নদাবাবুকে আমি বললাম, আপনি যত তাড়াতাড়ি সম্ভব পুজোর সব ব্যবস্থা করে ফেলুন। আপনাদের যিনি কুলপুরোহিত তিনিই পুজো করবেন। কথা মতো সব কাজ হলো। সন্ধ্যার পর গ্রামের বাচ্চা বুড়ো সকলকে মন্দির প্রাঙ্গণে আনা হলো। কাপালিকের কুটির থেকে সেই মন্ত্রপুত জলের পাত্র আমি নিয়েই এসেছিলাম, যেটা থাকলে কোনো অপশক্তি ক্ষতি করতে পারবে না। মন্ত্র পড়তে পড়তে সেই জলটা দিয়ে মন্দিরের সামনে কিছুটা সীমানা করে দিলাম। গ্রামবাসীদের সকলকে সীমানার ভিতরেই থাকতে বললাম। পূজা শুরু হলো। কাঁসর ঘণ্টা বেজে উঠল। এক মনে আমরা সকলে দেবীর আরাধনা করতে লাগলাম। না জানি কোন মূর্তিমান বিভীষিকা আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে এই কুলগাছি গ্রামে। হে দেবী, তুমি সকলকে রক্ষা করো। পুরুত ঠাকুর এক হাতে জ্বলন্ত প্রদীপ আর অন্য হাতে চামর নিয়ে সবে মাত্র উঠে দাঁড়িয়েছেন আরতি করার জন্য। হঠাৎ এক দমকা হাওয়া এসে নিভিয়ে দিল সেই প্রদীপের আলো। ঘর অন্ধকার হয়ে এলো। সাথে সাথে গ্রামবাসীরা সকলে চিৎকার করে উঠল। বুঝলাম পদ্মরাজের পিশাচ এসে পড়েছে।
আমরা আমরা ছুটে বেরিয়ে এলাম, চেঁচিয়ে বললাম, এই গণ্ডির বাইরে কেউ বেরোবেন না। আমার মুখের কথা শেষ হতে না হতেই সামনে একটা প্রকাণ্ড বটগাছ তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। রাতের অন্ধকারকে আরো গাঢ় করে এগিয়ে এলো নরকের সেই দানব, তন্ত্রসিদ্ধ পিশাচ। গ্রামের মেয়ে বউরা ভয়ে কান্নাকাটি করতে শুরু করেছে। অন্ধকারের বুক চিরে এবার বেরিয়ে এলো স্বয়ং পদ্মরাজ কাপালিক। আমার উদ্দেশ্যে রাগে গর্জন করে উঠলেন, বিশ্বাসঘাতক, ভেবেছিস পার পেয়ে যাবি? হ্যাঁ, তোরা আমাকে চিনিস না, আমি সব ধ্বংস করে দেবো, সব। আমার তখন অমর জীবনের বলা ছড়াটা আবার মনে পড়ল। হ্যাঁ, সে এসেছিল আমাদের পথ দেখাতে। আমি নিশ্চিত বুঝতে পারলুম, খড়গ হাতে করিনু প্রহার, তার মানে দেবীর ওই শক্তিধর খাঁড়াই কাপালিককে শেষ করতে পারে। দেবীকে প্রণাম জানিয়ে নিয়ে এলাম সেই খড়গ। অন্নদা বাবুর হাতে দিয়ে বললাম, এগিয়ে যান, শেষ করুন ওই শয়তানকে। রাগে খড়গ হাতে ছুটে গেলেন মোড়ল মশাই, বসিয়েও দিলেন কাপালিকের ঘাড়ে। এক ধর থেকে আলাদা হয়ে গেল মুন্ডু, কিন্তু কিন্তু মাটিতে পড়ে তা হাসতে হাসতে আবার জাদু বলে জোড়া লাগলো কাপালিকের ঘাড়ে। বারবার, একবার, দুবার, তিনবার, প্রতিবারেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। কাপালিক এবার অজানা এক মন্ত্র বলে মোড়লকে এক ধাক্কায় ছিটকে ফেলে দিলেন মাটিতে। কিন্তু কিন্তু এটা কি করে হয়? অমর জীবন ভুল বলতে পারে না, অসম্ভব। আমি আমি ভাবতে লাগলাম কথাগুলো, মাথায় যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। অমর জীবন তো এও বলেছিল, রাঙিনু তারে করিনু প্রহার, অর্থাৎ দেবীর খড়গকে আগে রাঙিয়ে তুলতে হবে। এদিকে ততক্ষণে কাপালিক পিশাচ শক্তিকে একটি শিখায় পরিণত করে হাতের তালুতে নিয়ে মন্ত্রপাঠ শুরু করেছে। বুঝলাম যা করার তাড়াতাড়ি করতে হবে। অন্নদা বাবুকে সবটা বললাম, কিন্তু খড়গ রাঙানো হবে কি দিয়ে? কাপালিক বধ না করলে যে সর্বনাশ হয়ে যাবে। হঠাৎ আমাদের সকলকে অবাক করে দিয়ে মোড়ল গিন্নি নিজের সিঁথির সিঁদুর লেপে দিলেন খড়গের গায়ে। আমি বললাম, এ কি করলেন? সিঁথির সিঁদুর মোছা যে অমঙ্গল। মোড়ল গিন্নি বললেন, এই গায়ের লোকেদের মঙ্গলের জন্য প্রাণ দিতেও রাজি ঠাকুরমশাই। এই কথায় অনেকটা জোর পেলেন অন্নদা বাবু। সেই খড়গ নিয়ে ছুটে গিয়ে চেপে বসলেন কাপালিকের ঘাড়ে। কাপালিকও ছাড়বার লোক নয়, সেও চেপে ধরল মোড়লের গলা। কিন্তু ধস্তাধস্তিতে এবার কাপালিককে ধরাশায়ী করলেন মোড়ল মশাই। তারপর সিঁদুর মাখা সেই খড়গটা দিয়ে মায়ের নাম স্মরণ করে এক কোপে কাপালিকের মুন্ডটা নামিয়ে দিলেন। জয় মা কালী! ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তধারায় স্নান করলেন তিনি। কাপালিকের মাথা আর জোড়া লাগলো না। তীর করে কাঁপতে থাকা কাটা শরীরটা একটা সময় নিস্তেজ হয়ে গেল। কাপালিক আর পিশাচের বিপদ শেষ হলো। হঠাৎ ধপ করে মাটিতে লুটিয়ে পড়লেন মোড়ল অন্নদারায়। সকলে ছুটে গেলাম, তার জ্ঞান নেই। ধরাধরি করে তাকে ঘরে আনা হলো। দেবীর পুজোর ফুল ছুঁয়ে দিলাম তার গায়ে, মাথায়। এতটুকু বলে তারানাথ থামল। আমরা তন্ময় হয়ে সবটা শুনছিলাম। বললাম, তারপর? আসলে সিঁথির সিঁদুর মোছায় তার প্রভাব পড়েছিল মোড়লের ওপর। কিন্তু দেবীর আশীর্বাদ, মোড়ল মশাইয়ের মতো নমন পুণ্যাত্মা মানুষের প্রাণ কাড়ে কার সাধ্যে। পরদিনই তার জ্ঞান ফিরে আসে। আমিও দেবীকে শেষবারের মতন প্রণাম জানিয়ে বিদায় নিলাম সেই কুলগাছি গ্রাম থেকে। সত্যি
আজ আবার একটা মন ছুঁয়ে যাওয়া গল্প শুনলাম তারানাথের মুখে। অশুভ যতই প্রকট হোক, শুভ শক্তির জয় হবেই হবে। সৃষ্টিকর্তার ওপর চলে কার সাধ্যি। অনেক রাত হয়ে গেছে, তারানাথকে প্রণাম জানিয়ে আমরাও বাড়ির পথ ধরলাম। কাল আবার অফিস, তারপর অফিস শেষে আবার তারানাথের আড্ডাখানা। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।